মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামি খালাস পাওয়ায় অসন্তুষ্ট পরিবার। লুটপাট দুর্নীতি বহাল রাখতে মেয়রের দায়িত্ব দিতে তাল বাহানা বলেছেন ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ ঢাকাবাসীর। নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে তা হবে দুর্ভাগ্যজনক। ছোটখাটো খুচরা পার্টি নিয়ে ভাবার সময় নেই বলেছেন বিএনপি নেতারা। ক্ষুদ্র ঋণে অবিশ্বাসী, ব্যাংকের টাকা নিয়ে হাওয়া মন্তব্য প্রধান উপদেষ্টার। গঠন হবে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় আসিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় শিশুটির বোনের শ্বশুর হিট্টু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ঘটনার দিন থেকে ৭৩ দিনের মাথায় এ মামলায় রায় ঘোষণা করা হলো। এর মধ্যে তদন্ত শেষে পুলিশ ৩৭ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়। মাগুরা প্রতিনিধি শরীফ আনোয়ারুল হাসান রবিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। শনিবার সকালে আদালতে হাজির করা হয় ধর্ষণ ও হত্যার আলোচিত এ মামলার আসামিদের। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তাদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে অসন্তোষের কথা জানিয়েছেন আসিয়ার মা। রায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায় পর্যালোচনা করে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনে আপিল করার কথা জানিয়েছেন তারা। এখন থেকে ৩০ দিনের ভিতরে তারা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবে। যদি মহামান্য হাইকোর্টে তাদের আদেশ বহাল থাকে তারা সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হওয়ার পরে ৭ দিনের মধ্যে সেই আদেশ কার্যকরী। গা শিহরে ওঠে যে একজন ৮ বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো। কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আজকে রায়তে ১ নম্বর আসামি হিটু শেখের ফাঁসি হয়েছে এবং অন্যান্য আসামিদের খালাস হয়েছে। এই ব্যাপারে যদি আসামি পক্ষ চায় তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এবং উচ্চতর আদালতে যাব। আপনি কি খুশি না খুশি বলেন একটু। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় আলোচিত এ মামলার। ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলে। বিচার কার্যক্রম শেষ হয় ২১ দিনে। এর আগে ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশু আসিয়া বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ৬ মার্চ বেলা ১১:৩০টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকার নির্বাচন কমিশনের আদেশ মানছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। ইশরাক হোসেন বলেন, আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য বিবেচিত, কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। বলেন, সরকারের এমন কর্মকাণ্ড প্রমাণ করে তাদের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। ইশরাক হোসেন আরও বলেন, চলমান আন্দোলনের সাথে তার কোনো নির্দেশনা বা সম্পৃক্ততা নেই। ঢাকা দক্ষিণ সিটির নাগরিকরা তাদের দাবি আদায়ে আন্দোলন করছেন। তিনি বলেন, ধানের শীষে প্রার্থী ছিলেন বলেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে
অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে। সো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে। এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে, তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলে। এর আগে আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে তারা আইন ও সংবিধান অমান্য করেছেন বলেও মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা। দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রবিবার আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় এম সেলিম। শনিবারের এই কর্মসূচি মূলত বিক্ষোভ মিছিলের, তাই নির্ধারিত সময়ের আগেই নগর ভবনের সামনে সমবেত হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের ভোটার ও নাগরিকরা। কিছুক্ষণের মধ্যে বঙ্গবাজার থেকে গুলিস্তান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ঢাকাবাসীর ব্যানারের আন্দোলনকারীরা। সবকিছু ঠিক রাখার জন্য নগরপিতা দরকার। আমরা এই দেশের যত জনগণ আছে আমরা তীব্র থেকে আন্দোলন করব, এছাড়া আমরা কোনো এক সুতো পিছপা হব না। ঢাকার সমস্ত কিছু আমরা বন্ধ করে দিব, ঢাকা দক্ষিণের যা আছে সব বিচ্ছিন্ন করে দিব ঢাকা থেকে। তখন আমরা দেখব যে ইশরাক হোসেন আসবে কি আসবে না। মাননীয় মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য অনুষ্ঠান না করবে ওই পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আসিফ মাহমুদ ভুঁইয়া এবং আসিফ নজরুলের যোগসাজশ এবং ষড়যন্ত্রে এই ইশরাককে তার শপথ গ্রহণে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে। এরপর নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল গুলিস্তানের দিকে রওনা হয়। গুলিস্তান থেকে 0 পয়েন্ট দিয়ে সচিবালয়ের পূর্ব গেট হয়ে মিছিলটি পল্টন মোড়ের দিকে যায়। এরপর সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেন মিছিলকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা ভবন হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। আমরা যেরকম খোকা পরিবারকে ভালোবাসি সেই রকম বর্তমানের আইডল যে আইকন ইঞ্জিনিয়ার ইশরাক, তার প্রতি আমাদের ভালোবাসা। সে রাজপথের যেভাবে সৈনিকদের কর্মীদেরকে ছিনে নিয়ে আসে, আমরা তার জন্য জান দিতে প্রস্তুত। উপদেষ্টা হতে শুরু করে যারা আছেন এই সরকারের আমলেও আমরা কোর্টের রায়ের জিতেছি এবং এই সরকারও আমাদের সাথে বৈষম্যের আচরণ করছে। সরকারের দুরভিসন্ধিমূলক কোনো আচরণ এখানে পরিলক্ষিত হয় বলে আমরা মনে করি এবং আমরা এই শপথ নিয়ে তালবানা কোনোভাবেই বরদাস্ত করতে চাই না। বিক্ষোভ মিছিল শেষে নগর ভবনের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঢাকাবাসী সংগঠনের সদস্যরা। আসিফ মাহমুদ সচিব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সাথে তার সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব গণতন্ত্রের পথে বাধা দেওয়ায় সচিব ভুঁইয়াকে অপ্রাসঙ্গিক বেআইনি সহায়তা দেওয়ায় জনাব রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা তাদেরকে যেখানে যেভাবে পাব আমরা তাদেরকে সেখানে সেভাবে প্রতিহত করব। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আগামী দিন আবার সকাল 10টায় এখানে সমবেত হব। একই পথে আমরা প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আবার এখানে বিক্ষোভ মিছিল শেষ করব। অর্থাৎ আগামী দিন আমাদের একই কর্মসূচি থাকলো। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব বুঝিয়ে না দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য ভালো উদাহরণ নয় বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা।
মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে তা হবে দুর্ভাগ্যজনক। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছোটখাটো খুচরা পার্টি নিয়ে ভাবার সময় নেই বিএনপির। দলীয় বিভিন্ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে সমাবেশ করে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এই সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। দাবি জানান দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। এদিকে চট্টগ্রামের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসর এবং সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তিদের বিএনপির সদস্য করা যাবে না। যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতা নেই, যাদের এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন। তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা যেভাবে আন্দোলনে সফল হয়েছি, আজকে ওনার নির্দেশনায় আমরা এইভাবে প্রত্যেকটি পদক্ষেপ যদি আমরা দিতে পারি, এই খুচরা পার্টি এখানে সেখানে যারা আছে এগুলো তাদের মতো করে আসবে আর যাবে। অন্যদিকে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। মঈন খান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হল দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকার তাদের ঘোষিত সময় পর্যন্ত টিকতে পারবে কিনা সংশয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। এই সরকার তাড়াহুড়া করে নির্বাচন দিয়ে চলে যেতে পারে বলেও সন্দেহ তার। এদিকে 24 কৃতিত্বের ওপর যেন কোনো দখলদারিত্ব না চলে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপি শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথে কিছু বাধা দেখছেন বলেও জানান তিনি। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। শনিবার দুপুরে আমার দেশ কার্যালয়ে 36 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান 2024 বইয়ের মোড়ক উন্মোচন করেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। 5 আগস্ট পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর অনৈক্যের সমালোচনা করেন তিনি। প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের টিকে থাকার সক্ষমতা নিয়ে। 9 মাস সময়ের মধ্যেই আমাদের মধ্যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলসমূহ তারা পরবর্তী ক্ষমতার পাটাতন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে গেছেন। সেখানে আমার মনে হচ্ছে না যে এই সরকারের যে ঘোষিত সময়সীমা যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সরকার থাকতে চায়, সেই পর্যন্ত সরকার খুব সাকসেসফুলি থাকতে পারবে হিসেবে আমার মনে হচ্ছে যে সরকারের সময় যেন সংকুচিত হয়ে আসছে। আদৌ কি কোনো সংস্কার ডকুমেন্ট তৈরি করতে পারবেন এনরা ইলেকশনের আগে, নাকি এত চাপ তৈরি হবে যে তাড়াহুড়ো করে ইলেকশন দিয়ে ওনারা বলবেন যে আমরা চলে যাই? ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনায় আক্ষেপ জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। এই 5ই আগস্ট এই আইডিওলজিক্যাল ক্ল্যাশের ঊর্ধ্বে উঠে আমরা একটা কল্যাণকামী একটা রাষ্ট্রের দিকে হয়তো আমরা এগিয়ে গিয়েছি। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা আবার একটা কালচারাল ফাইটের মধ্যে আমরা চলে গিয়েছি। 71-এর উপরে যেভাবে একটা মনোপলি সৃষ্টি হয়েছে,
একদলীয় দখলদারিত্ব সৃষ্টি হয়েছে। 24-এর উপরে যেন এটা সৃষ্টি না হয়। 24-এর যথাযথ হিস্সা প্রত্যেকটা স্টেক হোল্ডার যেন সে বুঝে পায়। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অনুষ্ঠানের অন্য বক্তাদেরও। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা ক্ষুদ্র ঋণ বিশ্বাস করত না তারা ব্যাংক থেকে টাকা লোপাট করে হাওয়া হয়ে গেছে, কিন্তু ক্ষুদ্র ঋণের সংস্থার কেউ টাকা মেরে দেয়নি বলে জানান তিনি। আলাদা লাইসেন্স দিয়ে ক্ষুদ্র ঋণ ব্যাংক চালু করা হবে বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ক্ষুদ্র ঋণের শুরুর দিকে অনেক মানুষ এর বিরোধিতা করেছিল, পরে তারাই আসল ব্যাংক বলে দাবি করা ব্যাংকগুলো থেকে টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেদিক দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই, যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রধান উপদেষ্টা বলেন, এখন ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় এনজিও পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। আর নতুন চিন্তা করতে হবে, এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও। কাজে এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না, মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে। চাকরি না খুঁজে তরুণ তরুণীরা ক্ষুদ্র ঋণ ব্যাংক থেকে ব্যবসায় বিনিয়োগ করতে পারবে বলে আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নিয়মনীতি তোয়াক্কা না করে ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশিং করছে, তবে বাংলাদেশ অবৈধ ভারতীয় খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর বিজিবির মহাপরিচালক সহযোগিতা চাইলেন সীমান্ত এলাকার স্থানীয় মানুষের। ভারতের অবৈধ পুশিং রুখতে জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা। বাংলাদেশে তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট এসএম ফয়েজের। গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার সহ সীমান্তে যে কোনো অপরাধ রুখতে ভাসমান বিওপির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশিং করছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। জানান বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনেই ভারতে পাঠানো হবে। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিয়া থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুশিং করতে পারবে না। আর ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের এই তৃতীয় ভাসমান বিওপিটি আমরা এখানে স্থাপন করব। তো সেটা আমাদের দেশেই তৈরি। আমরা এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। পুশিং ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 4 শতাধিক পুশিং করা হয়েছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, শ্যামনগর, সাতক্ষীরা।
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিন করা নারী শিশু সহ 11 জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি সদস্যরা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের 11 জনকে পঞ্চগড়ের মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশিন করে। এ সময় স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে। গত 2 মে ভারতীয় পুলিশ তাদেরকে ভারতের বোম্বে থেকে আটক করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে 11 জনকে পঞ্চগড়ে পুশিন করে। অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেছেন, নীতি গ্রহণ এবং বাস্তবায়নের জন্যই রাজস্ব বিভাগকে আলাদা করা হয়েছে, যার সুফল আসবে ট্যাক্স জিডিপি অনুপাতে ভারসাম্য আসার মধ্য দিয়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগীদের আস্থা নিয়ে FDCতে এক ছায়া সংসদে তিনি কথা বলেন। আবু আহমেদ বলেন, পুরনো এই পরিকল্পনাটি নিয়ে ট্রেড ইউনিয়নের মতো আচরণ জাতীয় রাজস্ব বোর্ড NBR কর্মকর্তাদের কাছ থেকে কাম্য নয়। প্রতিবাদ না করে যৌক্তিক অবস্থান নিয়ে সরকারকে সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন আবু আহমেদ। বলেন, চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া ভালো সিদ্ধান্ত। সাধারণভাবে দাম বাড়লে কিছু করার নেই, তবে একক আধিপত্যে কেউ দাম বাড়াতে পারবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। IMF এর লোন নিতে গিয়ে জনস্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করছে পূবালী ব্যাংক PLC। বুয়েট কাউন্সিল ভবন অডিটোরিয়ামে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু বুরহান মোহাম্মদ বদরুজ্জামান। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। এই সময় পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক NM ফিরোজ কামাল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড। 3 আসামি খালাস পাওয়ায় অসন্তুষ্ট পরিবার। লুটপাট দুর্নীতি বহাল রাখতেই মেয়রের দায়িত্ব নিতে তালবাহানা বলেছেন ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে আহ্বানিত ঘোষণা দক্ষিণ ঢাকাবাসীর। নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে তা হবে দুর্ভাগ্যজনক। ছোটখাটো খুচরা পার্টি নিয়ে ভাবার সময় নেই বলেছেন বিএনপি নেতারা। ক্ষুদ্র ঋণে অবিশ্বাসীরাই ব্যাংকে টাকা নিয়ে হাওয়া, মন্তব্য প্রধান উপদেষ্টার। গঠন হবে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20। ধন্যবাদ।